আচম্বিতে কেমন একটা ঠান্ডা কনকনে বাতাস আমার গা ছুঁয়ে শাঁ শাঁ করে দালানের খোলা দরজাটায় ধাক্কা মেরে বাইরে বেরিয়ে গেল এবং তারপরে দালানের ওপর শুনলুম অচেনা ভয়, সাথে অনুভূতির মায়া এবং রহস্যের অন্তর্জাল ঝুলিতে নিয়ে হাজির আমরা একটুখানি গপ্প। আজকে আপনাদের জন্য বিশেষ নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের লেখা রহস্যময় বাড়ি। গল্পটি আমরা নিয়েছি হেমেন্দ্র কুমার রায়ের ভয় সমগ্র এই বইটি থেকে। গল্পের সূত্রধর আশিস আদো। শুরু হচ্ছে আজকের গল্প, ভৌতিক চক্রান্ত। কোচবিহার ও ভুটানের মাঝখানে জয়ন্তী পাহাড়। খবর পেলুম তারই কাছাকাছি অরণ্য প্রদেশে বেড়াতে এসেছেন হিমালয়ের পাড়াবদরা। এ হচ্ছে একরকম বড় জাতের পায়রা, পাখি শিকারীদের কাছে বিশেষ লোভনীয়। পাখি মারা বন্দুক নিয়ে বেরিয়ে পড়লুম বিপিনের সঙ্গে। বিপিন বন্দুক ছুঁড়তে জানে না, কিন্তু শিকারের উত্তেজনা উপভোগ করতে ভালোবাসে। তাকেও দিলুম একটি রাইফেল বহন করবার ভার, কারণ যেখানে যাচ্ছি সে জায়গাটা নিরাপদ নয়। দৈব গতিকে যদি কোনো বড় জাতের বদমেজাজি চতুষ্পদ জীবের সঙ্গে দেখা হয়ে যায়, তাহলে পাখি মারা ছড়ার বদলে দরকার হবে বাঘ মারা বুলেট। ছোট বড় মাঠ, ছোট বড় গাছ, ছোট বড় বন, দূরে যেন নীল আকাশের সঙ্গে মৌন ভাষায় আলাপ করছে জয়ন্তীর শৈলশিখর। পরিপূর্ণ সূর্যকর ঝলমল করছে সবুজে ঝাওয়ানির স্বর্গে। মানুষের চিৎকার নেই, আছে কেবল গীতিকারী পাখিদের সাড়া। আর শোনা যায় থেকে থেকে একটি ছোট নদীর মৃদু কলধ্বনি। তার স্থানীয় নাম কি জানি না, কিন্তু এ মুল্লুকে সীমানা ছাড়িয়ে বৃহত্তর হয়ে সে নাম পেয়েছে লস্কাস নদী। দুপুর গেল, বৈকালও প্রায় যায় যায়। বনে বনে ঘুরে ক্রমেই ক্লান্ত হয়ে পড়েছি। ঘুঘু দেখেছি, বক দেখেছি, শকুন, চিল দেখেছি, কিন্তু একটি মাত্র হিমালয়ের পরাবত দৃষ্টিগোচর হলো না। বিপিন বললে, বোধহয় আমাদের দেখে তারা হিমালয়ের পথে আবার মহাপ্রস্থান করেছে। না বিপিন, বোধহয় আমরাই ভুল খবর পেয়েছি। তারা এখানে বেড়াতে আসেনি। বিধি যখন বাম, তখন আজকের ডিনারটা ব্যর্থ না হয়ে যায়। ফিরে চলো। এখন আমি হাল ছাড়িনি। আরো খানিক্ষণ ধরে চলল ঘোরাঘুরি। তারপর সূর্য কিরণ যখন মাটি ছেড়ে বনস্পতির মাথায় মাথায় উড়িয়ে দিয়েছে আলোক পতাকা, তখন দেখা গেল এক গাছের ডালে বসে রয়েছে একটা ময়ূর। আমি বন্দুক তুললুম। বিপিন ব্যস্ত হয়ে আমার হাত ধরে বলল, আরে আরে করো কি? ময়ূর দেখে লোকে কবিতা লেখে, ওকে বধ করা মহাপাপ। কিন্তু ময়ূরের মাংস ভালো কাটলেট হয়। বিপিন তৎক্ষণাৎ আমার হাত ছেড়ে দিয়ে বললে, তাহলে চুলোয় যাক কবিতা, আর চুলোয় যাক মহাপাপ। চিরনীরব করে দাও ওই কেকাগীতির গায়ককে। ততক্ষণে ময়ূরটা বুঝে ফেলেছে আমাদের অভিসন্ধি সন্দেহজনক। তার ডাল ছেড়ে হুশ করে উড়ে সে পাশের বনের ভিতর গিয়ে ঢুকল। বিপিন হতাশভাবে বলল, ওই যা, কাটলেটও হলো পলাতক। ময়ূরের সন্ধানে আমিও ছুটতে ছুটতে বনের ভিতরে গিয়ে ঢুকলাম। বন ঘন হলেও বড় নয়। একটা ছোট পথ ধরে খানিক দূর এগিয়েই দেখলুম বনের পরেই রয়েছে ছোট একটা মাঠ। সেই মাঠের ওপরে গিয়ে দাঁড়িয়ে ময়ূরটাকে আর দেখতে পেলুম না।
কিন্তু অন্য একটা অভাবিত দৃশ্য দেখে একেবারেই অবাক হয়ে গেলুম। সেই ব্যাঘ্র, চিতা ও বন্য বরাহের মুল্লুকে নির্জন ও নিভৃত অরণ্যের বুকের ভিতর একখানি দোতলা বাড়ি। বাড়িখানা বড়ও নয়, ছোটও নয়, নতুন নয়, পুরাতনও নয়। দোতলার বারান্দায় ওপাশে দেখা যাচ্ছে সারি সারি খড়খড়িওয়ালা 12টা দরজা, প্রত্যেক দরজায় খোলা। বাড়ির চারিদিকে রেলিং দিয়ে ঘেরা, মাঝখানে ফটক, তাও বন্ধ নয়। বিপিন বললে, ময়ূরটা এই বাড়িতে এসেই ঢুকেছে মনে হচ্ছে। এমন সন্দেহের কি কারণ পেলে তুমি শুনি? নিশ্চয় এ কোনো মাথা পাগলা কবির বাড়ি, আর ময়ূরটা হচ্ছে তারই পোষা। বাড়ির মালিক কবি কিনা জানি না, তবে তার মাথায় যে বিলক্ষণ ছিট আছে এতে আর কোনো সন্দেহ নেই। ফটকের ভিতরে ঢুকে একবার সাড়া দেব নাকি? যে মানুষ লোকালয়ে বাস করতে নারাজ আমাদের সাড়া পেলে সে কি খুশি হবে? কি ওজোর দেখিয়ে আমরা গায়ে পড়ে আলাপ করব? বলবো মনে মনে ঘুরে তৃষ্ণার্ত হয়েছি, জল পান করতে চাই। বেশ চলো, কিন্তু সত্যি কথা বলতে কি ভাই, কৌতূহলের সঙ্গে সঙ্গে আমার কেমন ভয়ও হচ্ছে কিন্তু একটু। গুটি গুটি পায়ে ফটকের ভিতরে গিয়ে ঢুকলুম। বাড়ির মালিক কবি হতে পারে, কিন্তু ফটক ও বাড়ির মাঝখানকার বিস্তৃত জমির উপরে কবিত্বের কোনো লক্ষণই খুঁজে পাওয়া গেল না। সেখানে আছে কেবল বুনো আগাছার ঘন জঙ্গল, নেই একটিমাত্র ফুলের চারা। বাহির থেকে আগে একতলার ঘরের খোলা জানালাগুলো দিয়ে ভিতরে উঁকি ঝুঁকি মারতে লাগলুম। জনপ্রাণীকে দেখতে পেলুম না বটে, কিন্তু কোনো ঘরেই আসবাব বা তৈজসপত্রের অভাব নেই। ধুলো জঞ্জালহীন পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে বেশ বোঝা যায় প্রত্যেক ঘরেই ব্যবহৃত হয় প্রত্যহ। বিপিন বললে, এ জানে কোন নিরালা কোণে বসে কবি তাঁর কাব্যলক্ষ্মীর ধ্যানে নিমগ্ন হয়ে আছেন। আমি বললুম, কিন্তু কবির সাঙ্গপাঙ্গরা কোথায়? একটাও চাকর বামুনের টিকি দেখতে পাওয়া যাচ্ছে না যে। যথেষ্ট ডাকাডাকি ও হাঁকাহাঁকি করা হলো। চারিদিকে ধ্বনি প্রতিধ্বনিত হয়ে উঠল আমাদের উচ্চ চিৎকারে, কিন্তু সমস্তই হলো অরণ্যের রোদন। বাড়ির ভিতর থেকে এলো না একটি মাত্র টু শব্দ। আমি বিস্মিত হয়ে বললুম, পরিষ্কার পরিচ্ছন্ন, আসবাবে পরিপূর্ণ, জলশূন্য অরক্ষিত বাড়ি, এ কি রহস্য বলতো? চলো সদর দরজায় গিয়ে ডাকাডাকি করে দেখা যাক কবির ধ্যানভঙ্গ হয় কিনা। এ রহস্য ভেদ করতে হলে আমাদের বাড়ির ভিতরে অনধিকার প্রবেশ করতে হবে। যদিও সেটা হবে বেআইনি কাজ, তবু তা না করলে আমাদের কৌতূহল শান্ত হতে পারে না। আর আমরা তো চোরের মতো ঢুকবো না, দস্তুর মতো সাড়া দিতে দিতে ভিতরে যাব। ঢুকে পড়লুম বাড়ির ভিতরে। তারপর চেঁচাতে চেঁচাতে একেবারে গিয়ে দাঁড়ালুম মাঝারি আকারের এক উঠানের ধারে। উঠানের চারিদিকে ঘিরে বড় দালান, মেঝে এমন তকতকে যে মনে হয় সদ্য সদ্য ধুয়ে ফেলা হয়েছে। দালান ধরে এক কোণে পেলুম দোতলায় ওঠবার সোপান শ্রেণী। সজোরে পা ফেলে চেঁচিয়ে চেঁচিয়ে বাড়ি কাঁপিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলুম। দোতলার দালান পেরিয়ে প্রথম ঘরে গিয়ে ঢুকলুম। সেখানটা বেশ বড় সড়ো, নিশ্চয়ই বৈঠকখানা রূপে কখনো ব্যবহৃত হতো। কক্ষতলে পাটাতনের ওপরে সাজানো সারি সারি তাকিয়া, দেওয়ালে দেওয়ালে ছবি ও বড় আয়না, ছাদ থেকে ঝুলছে দুটো মস্ত আলোর ঝাড়। ঘরের এক কোণে রয়েছে একটা মটকা জড়ানো, দুটো রূপোর বাঁধানো হুঁকো। একাধিক মানুষের জন্য আসর প্রস্তুত, কিন্তু সেখানে মানুষ একটাও নেই। বৈঠকখানার এক পাশের একটা দরজা দিয়ে ঢুকলুম আর একটা ঘরে। ঘরটা মাঝারি, শয়ন গৃহ কারো,
মূল্যবান পালঙ্কে পুরো গদির উপরে পাতা শঙ্খধবল আস্তরণ। এখানে ওখানে রয়েছে মাথার বালিশ আর পাশ বালিশ। একদিকে একটা প্রকাণ্ড আলমারি, দরজায় তার আয়না বসানো, তার পাশে একটি গোল মার্বেলের টেবিল ও দুখানা গদি মোড়া চেয়ার, আর একদিকে একটা মস্ত লোহার সিন্দুক এবং একটা দেরাজওয়ালা আলনা। আলনায় ঝুলছে খানকয় ধূপ দোস্তর শৌখিন ধুতি। কিন্তু কে যে এই বিছানায় শোয়, এইসব জামা কাপড় পরে, ওই গদি মোড়া চেয়ারে বসে, এইসব প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক করতে থাকলো। এই ঘরের ভিতরে গিয়ে পেলুম আর একখানা ঘর, কিন্তু সেখানে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই আচম্বিতে কেমন একটা ঠান্ডা কনকনে বাতাস আমার গা ছুঁয়ে শাঁ শাঁ করে দালানের খোলা দরজাটায় ধাক্কা মেরে বাইরে বেরিয়ে গেল। এবং তারপরে দালানের ওপর শুনলুম কার দ্রুত ও লঘু চরণের চুটকির সুমধুর মিশ্রণ। বিপিন, শুনেছ? দালানে কার পায়ে চুটকির আওয়াজ তো শুনেছি। এ কি আমার কানের ভ্রম? ঠিক সেই মুহূর্তেই ঘরের ভিতরটাও ভরে উঠল ফুরফুরে বেল ফুলের সুগন্ধে। সবিস্ময় বললুম, ঘরের ভিতরে কোনো গন্ধ পাচ্ছ না? পাচ্ছি বই কি, বেল ফুলের সুগন্ধ বলে মনে হচ্ছে। কিন্তু ভরা শীতকালে কখনো কি বেল ফুল ফোটে? আমিও তাই ভাবছি, বুঝলে। ঘরের ভেতরটা দেখলেই বুঝতে পারতে এখানে বাস করে কোনো তরুণী মহিলা। একটা ড্রেসিং টেবিলের উপর সাজানো রয়েছে হরেক রকম প্রসাধনী সামগ্রী, রুজু সিঁদুর, পাউডারের কৌটো, এসেন্স, তরল আলতা ও সুবাসিত তৈলের শিশি প্রভৃতি। আলনাতেও ঝুলছে রঙিন শাড়ি, সেমিজ, সায়া ও ব্লাউজ প্রভৃতি। তন্ময় হয়ে এইসব দেখতে দেখতে হঠাৎ খেয়াল হলো আমার চোখ ক্রমেই ঝাপসা হয়ে আসছে। একটু তফাতে আর ভালো করে নজর চলছে না। চমকে মুখ তুলে জানালার বাইরে তাকিয়ে দেখি সূর্য অস্তগত এবং সন্ধ্যা প্রায় সমাগত। বন থেকে ভেসে আসছে পাখিদের বেলা শেষের কাকলি, এবং আকাশ পথ দিয়ে বাসার দিকে যাত্রা করছে দলে দলে হংস বলাকারা। বিপিন বলে উঠল, আমি দিব্যি গেলে বলতে পারি খানিক আগে আলবোলাটা নামানো ছিল মেঝের উপরে, ওই কোণটাতে। ঠিক তাই, কিন্তু এখন আর ও নিয়ে মাথা ঘামানোর সময় নেই, আগে বেরিয়ে পড়ি চলো। ঘরের মধ্যবর্তী দরজাগুলো দিয়ে দ্রুত পদে এসে পড়লুম আবার সেই বৈঠকখানায়। সেখানে আর এক অবিশ্বাস্য দৃশ্য। পাটাতনের বিছানার উপরে বৃহৎ আলবোলাটা এবং তার সটকার রূপোয় বাঁধানো নলের মুখটা পড়ে রয়েছে একটা তাকিয়ার উপরে। আমি একেবারে থ মেরে দাঁড়িয়ে রইলুম কয়েক মুহূর্ত। একরকম দৌড়েই সিঁড়ি দিয়ে নেমে দালান পার হয়ে বাড়ির বাইরে এসে দাঁড়ালুম, এবং ঠিক সেই সময় শুনলুম বাড়ির ওপর থেকে কারা পুরুষ ও নারী কণ্ঠে হা হা করে এসে উঠল। ছুটতে ছুটতে আঙিনা, ফটক ও মাঠ পেরিয়ে বনের কাছে এসে আরো একবার ফিরে দাঁড়ালুম। সেই সৃষ্টি ছাড়া বাড়ির জানালাগুলো দিয়ে আলো দেখা যাচ্ছে। আলোকে আলোকে সমুজ্জ্বল হয়ে উঠেছে প্রত্যেক ঘরখানা। বললুম, বিপিন, কারা আমাদের সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করবার চেষ্টা করছে না তো? বাড়ির সব ঘর তল্লাশি করতে পারলেই রহস্যের হদিশ পাওয়া যাবে। আচ্ছা, কাল দুপুরে আবার সদল বলে এসে দেখতে হবে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। পরের দিন ফের না এসে ছাড়িনি, এবং এসেছিলুম সদল বলে। বলা বাহুল্য, দলের কোনো লোকই আমাদের দুজনের কথা সত্য বলে গ্রহণ করেনি। বনের যথাস্থানে এসে শুধলুম, বিপিন, ময়ূরটা কাল ওই গাছের ডালে বসেছিল না? হ্যাঁ হ্যাঁ, ওই গাছের ডালেই কাল ময়ূরটা বসেছিল, তুমি ঠিকই বলেছ। পথ ধরে বনের ভিতর ঢুকলুম বটে, কিন্তু মিনিট তিনেক পদচালনার পরেই পথ হয়ে গেল একেবারে বন্ধ। সামনে দাঁড়িয়ে আছে ঘন কণ্টক তরুলতা সমাচ্ছন্ন দুর্ভেদ্য অরণ্যের প্রাচীর, আর এক পদ
অগ্রসর হওয়ার উপায় নেই। বিস্মিত হয়ে বেরিয়ে এসে আমরা অন্য কোনো পথ খুঁজতে লাগলুম। আর কোনো পথই নেই। আগেই বলেছি, বনটা অনেক বড়, তার চারিদিক বেষ্টন করে ঘুরে আসতেও বেশ সময় দরকার। কিন্তু কোনো দিক দিয়েই ভিতরে প্রবেশ করবার পথ পাওয়া গেল না। বনের ভিতরেই থেকে গেল বনের সেই রহস্য। আর যারা সঙ্গে এসেছিল তারা এক বাক্যে স্বীকার করলে, গাঁজার ধোঁয়াতে যে গল্প শুরু হয় তা শেষ হয় গাঁজার ধোঁয়াতেই। আচ্ছা ধাপ্পা ঝেড়েছে বাবা, আমাদেরও মিছে কাদা ঘেঁটে মরতে হলো। আমাদের আর সেদিন জবাব দেওয়ার কোনো মুখ ছিল না।